সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি সাতক্ষীরা চতুরাঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিংয়ের পক্ষ থেকে। আশা করি সকল খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা 18তম ভাইবার দ্বিতীয় ব্যাচ শিক্ষার্থীরা রয়েছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এবং আজকের ক্লাসটিতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রাচীন শিল্পকলা থেকে একটি গুরুত্বপূর্ণ একটি সভ্যতা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের ক্লাসটিতে যারা সুন্দরভাবে যুক্ত আছেন আমি সকলকে স্বাগত জানাচ্ছি। এবং আজকের ক্লাসটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাচীন শিল্পকলা থেকে আমাদের যে সকল গুরুত্বপূর্ণ যে সভ্যতাগুলো রয়েছে, এই সভ্যতাগুলোর মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সভ্যতা নিয়ে আমরা আলোচনা করছি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচনা কী থাকছে। আজকের আলোচনার টপিক হচ্ছে প্রাচীন শিল্পকলা। প্রাচীন শিল্পকলায় কয়েকটি সভ্যতা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হলো ভাইভা পরীক্ষায় আপনার হয়তো এরকম হতে পারে যে আপনি প্রাচীন শিল্পকলা থেকে কোন সভ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা কোন সভ্যতা সবচেয়ে ভালো লাগে, বা কোন সভ্যতার নিদর্শনগুলো আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, বা আপনার যদি বলা হয় যে রোমান সভ্যতার চিত্রকলা সম্পর্কে বলো, বা বলা হলো গ্রিক সভ্যতার ভাস পেইন্টিং সম্পর্কে বলো, অথবা বলতে পারে যে রোমান সভ্যতার চিত্রকলা বা স্থাপত্য সম্পর্কে কী জানো, অথবা বলতে পারে সিন্ধু সভ্যতার চিত্রকলা বা শিল্পকলা সম্পর্কে বলো। এই ধরনের প্রশ্ন হতে পারে। যদি এই ধরনের প্রশ্ন হয়, কীভাবে আপনি নিজেকে ওখানে প্রেজেন্ট করবেন এবং নিজে সুন্দরভাবে উত্তর দেবেন। তো কথা হলো যে এখানে প্রাচীন শিল্পকলার মধ্যে সভ্যতাগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই সভ্যতাগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি সভ্যতা আছে, যেটা 18তম নিবন্ধনে কিন্তু রিপিট হয়েছে সেই সভ্যতা থেকে। অনেকে বলেছিলেন যে এই সভ্যতা থেকে রিপিট হবে না, অনেকবার হয়ে গিয়েছে। না, এরকমটা ভাবার কোনো কারণ নেই। যেটা হলো, আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হলো যে বিষয়গুলো সমসাময়িক বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, যে সকল জায়গা বর্তমান চলার পথে বা যেগুলো না জানলেই নয়, এই সকল জায়গা থেকে সাধারণত প্রশ্ন বেশি করা হয়। যতটুকু জেনেছি বুঝেছি, বিষয়টা হচ্ছে এমন। আমরা সবাই মিলে সুন্দরভাবে একটা প্রিপারেশন নিচ্ছি, যাতে করে এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে যাতে অনায়াসে আমরা কী করতে পারি, উত্তর দিতে পারি। চলুন দেখে নেওয়া যাক। তাহলে আমাদের যদি আমরা প্রাচীন শিল্পকলার মধ্যে আসি, তাহলে দেখতে পাবেন খুব গুরুত্বপূর্ণ সভ্যতার মধ্যে যেরকম হচ্ছে মিশরীয় সভ্যতা, তারপরে দেখা যায় যে রোমান সভ্যতা, তারপরে হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা, তারপরে হচ্ছে মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, তারপর হচ্ছে গ্রিক সভ্যতা। তাহলে কি হলো, যে সকল সভ্যতাগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো কি, মিশরীয়। চলুন দেখে নেওয়া যাক। সবকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে আমরা একটি সভ্যতা নিয়ে সাধারণত এর A to Z যে সকল বেস জায়গাগুলো মানে বেসিক জ্ঞানটা রাখতে হবে সেই জায়গাটা বলবো। আর সবাই কিন্তু একটু নোট করবেন প্লিজ, আপনারা সবাই নির্দিষ্ট খাতা বানিয়ে সেখানে নোট করবেন। একটু খেয়াল করুন, মিশরীয় সভ্যতা আজকে আলোচনা করব না, রোমান সভ্যতা এটাও না, মেসোপটেমীয় সভ্যতা না, সিন্ধু সভ্যতা, হ্যাঁ সিন্ধু সভ্যতা আলোচনা করব, গ্রিক সভ্যতা না। আমরা আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি সভ্যতা নিয়ে, সেটি হলো সিন্ধু সভ্যতা। এবং এই সভ্যতায় সাধারণত কিন্তু এমন একটি সভ্যতা যার সাথে বর্তমান বিশ্বের বা আমাদের যে এখন শহর কেন্দ্রিক যে পরিকল্পনা, উন্নত পরিকল্পনা, তার সাথে কিন্তু এই সভ্যতার বিশেষ মিল লক্ষ্য করা যায়। চলুন আমরা তাহলে সভ্যতা সম্পর্কে ভালো করে জানার চেষ্টা করি। মুছে ফেললাম আমরা। তাহলে আমরা আলোচনা করছি কি, তাহলে আমরা আলোচনা করছি সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার যে সকল বিষয়গুলো না জানলেই নয়, এই সকল বিষয়গুলো আপনার সাথে আলোচনা করব। যেমন ধরুন,
সিন্ধু সভ্যতা কিন্তু একটা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। কেন? কারণ এখানে সময় কিন্তু কারিগররা ব্রোঞ্জ ব্যবহার করে সাধারণত বা তামার জিনিসপত্র ব্যবহার করে সাধারণত বিভিন্ন হাতিয়ার তৈরি করত। এই জন্য এই সভ্যতাকে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা বলা হয়। যদি আমরা লিখি সিন্ধু সভ্যতাকে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা বলা হয়। দেখেছেন, ব্রোঞ্জ যুগীয় সভ্যতা বলা হয়। আবার এই যে সভ্যতা, এই সভ্যতা কিন্তু সাধারণত কি কোন নদী জানেন তো? সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। তাহলে সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। দেখুন, এই সিন্ধু সভ্যতার দুইটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। কী ছিল বলতে পারবেন? অবশ্যই হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এক নম্বর হচ্ছে হরপ্পা, দুই নম্বর হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো এটা হচ্ছে ইও বর্গীয় যা হবে মহেঞ্জোদারো ছিল। আচ্ছা, তাহলে খুবই দুটো গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল বা কেন্দ্র ছিল, সেটা হচ্ছে একটা হচ্ছে হরপ্পা, একটা হচ্ছে মহেঞ্জোদারো। এখন এই যে হরপ্পা সভ্যতা, এটি কিভাবে আবিষ্কার হয়েছিল বা সিন্ধু সভ্যতার সময়কাল আসলে কি ধরা হয়? যদি আমাদের ভূমিকার ক্ষেত্রে বলা হয় বা এরকম যদি মানে সিন্ধু সভ্যতার ক্ষেত্রে যদি জানতে চাওয়া হয় এরকম যে সিন্ধু সভ্যতা সম্পর্কে কী জানো, তখন এই তথ্যগুলো উপস্থাপন করবেন। দেখবেন অনেক সুন্দর এবং সাবলীলভাবে আপনার উপস্থাপনটা অনেক সুন্দরভাবে করতে পারবেন। ওকে, তাহলে হরপ্পা এবং মহেঞ্জোদারো দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ওকে, একটু দেখে নেব যে আমার রেকর্ডটা হচ্ছে কি না, তারপরে বাকিটা নিয়ে আলোচনা করছি। ওকে, হ্যাঁ, ও আচ্ছা, আজকের তারিখটা তো লিখতে ভুলে গিয়েছি। আজকের তারিখটা হচ্ছে এই যে 14 তারিখ। ওকে, তাহলে কি হলো দেখুন, আজকে আমরা সিন্ধু সভ্যতা নিয়ে আলোচনা করছি। তাহলে দেখা যায় যে এই যে সিন্ধু সভ্যতা বা প্রাচীন শিল্পকলা থেকে আমরা সিন্ধু সভ্যতা আলোচনা করছি, যদি প্রাথমিকভাবে কোনো কিছু জানতে চাওয়া হয় তাহলে আপনারা কী করবেন? তাহলে আপনারা সিন্ধু সভ্যতা সম্পর্কে এই যে কয়টি তথ্য লিখলাম, এই কয়টি তথ্য দিতে পারেন। এরপরে যে তথ্যগুলো নিয়ে আলোচনা করছি সেটা হলো সিন্ধু সভ্যতার সময়কাল কেমন ছিল। চলুন, কোন সময় ছিল, সময়কাল যদি হিসেবে এরকম জানা হয়। শুধু কিন্তু এই যে সিন্ধু সভ্যতা যারা ভাইভা পরীক্ষা দিয়েছেন তার জন্য গুরুত্বপূর্ণ তা নয়, এটা যারা 19তমতে পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। সময়কালটা ছিল হচ্ছে, আপনারা একজন নাম জানেন, হ্যাঁ, বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্যার জন মর্টিমার, দেখতে পাচ্ছেন, ইনি এই যে সভ্যতার সময়কাল সম্পর্কে বিশেষ তথ্য প্রদান করেছেন। উনি মনে করেন যে এই সভ্যতা সাধারণত 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে এর সূচনা হয়েছিল। তাহলে স্যার জন মর্টিমার কি বলেছিলেন? 2500 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে এর সূচনা হয়েছিল। কোন সভ্যতা? সিন্ধু সভ্যতা। এটা হচ্ছে সময়কাল। অনেকে অনেক কথা বলে থাকে সিন্ধু সভ্যতার সময়কাল সম্পর্কে, তখন কিন্তু এরকমটা ঝামেলা হয়। তো এটা হচ্ছে কী হবে? 2500 থেকে 1500 লিখে রাখবেন। এরপরে সময়কাল সম্পর্কে আমরা জানলাম। এরপরে যদি আমরা জানতে চাই যে আবিষ্কার নিয়ে কেমন তথ্য আছে, তো এই আবিষ্কার সম্পর্কে কিন্তু যারা ভাইভা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য যে জিনিসটা আমরা বলার চেষ্টা করছি সেটা হলো কি, যে সকল বিষয়ের একটা বেসিক জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি সেটা ভালো করতে পারবেন। তাহলে কি হলো যে আবিষ্কার সম্পর্কে আমরা যদি বিশেষভাবে লক্ষ্য করি, দেখা যায় যে বিশিষ্ট বা বিখ্যাত নৃতাত্ত্বিক আলেকজান্ডার
কার্নিংহাম তিনি কিন্তু এই যে নগরী হরপ্পা নগরী এর কিন্তু সন্ধান খুঁজে পেয়েছিলেন। কীভাবে আবিষ্কার হয়েছে সেটা বলছি। তার লিখি আমরা একটু যে বিখ্যাত নৃতাত্ত্বিক স্যার আলেকজান্ডার কার্নিংহাম তিনি এই যে হরপ্পা নগরীর সন্ধান পেয়েছিলেন। কিভাবে? তিনি এই অঞ্চলে সাধারণত যখন ঘুরতে গিয়েছিলেন তিনি দেখলেন সেখানে উপরে দিয়ে কী ছিল, কিছু শিলমোহর দেখতে পেয়েছিলেন। এই শিলমোহরটা যখন তিনি দেখলেন বা আরও অনেক ধরনের তাদের তৈরিকৃত তাদের স্থাপত্য ভাস্কর্যের কিছু খণ্ড খণ্ড অংশ তিনি দেখতে পেয়েছিলেন এবং তিনি তখন বুঝতে পেরেছিলেন যে এর নিচে অবশ্যই কোনো সভ্যতা বা কোনো প্রাচীন নগরী ছিল, তা নাহলে এরকমটা কিন্তু তিনি ওখানে দেখতে পাবেন না, এরকম ধারণা করেছিলেন। এবং তার নির্দেশনায় ওই অঞ্চলকে যখন খনন কাজ শুরু হয়েছিল তারপর থেকে কিন্তু হরপ্পা নগরীর সন্ধান পাওয়া গিয়েছিল। এই হরপ্পাটার নাম হয়েছিল কীভাবে জানেন? এটা হচ্ছে হরপ্পাটার নাম হয়েছিল ওই অঞ্চলের নাম অনুসারে বা ওই আশেপাশের গ্রামের নাম অনুসারে এই হরপ্পা শহরের নামকরণ করা হয়েছিল বা হরপ্পা সভ্যতার নামকরণ করা হয়েছিল। তারপরে দেখা যায় আবার এই যে মহেঞ্জোদারো কীভাবে আবিষ্কার হলো, কারা এটি আবিষ্কার করেছিলেন, এর মধ্যে দেখুন যে এটা কিন্তু 1856 সালে হরপ্পা কত 1856 সালে, ঠিক আছে, কত 1856 সালে। কোন সভ্যতা? এটা হচ্ছে হরপ্পা, ঠিক আছে। অনেকে রয়কার লেখে, অনেকে লেখে না, ইচ্ছা। তো 1956 সালে কিন্তু এই সভ্যতার আবিষ্কার করেছিল কে? যে স্যার আলেকজান্ডার কার্নিংহাম। তিনিও একটি অঞ্চলে ঘুরতে গিয়েছিলেন, দেখলেন যে সেখানে শিলমোহর পড়েছিল। এই শিলমোহরটা দেখেই কিন্তু তিনি সাধারণত চিন্তা করেছিলেন যে এখানে কোনো নগরী থাকতে পারে, এরকম। তাহলে আমরা দেখে নিলাম হরপ্পা। এবং যখন 1921 এবং 22 সালের দিকে আসা হলো তখন এই সময় মহেঞ্জোদারোর খোঁজ পাওয়া যায়। মহেঞ্জোদারো সভ্যতার সন্ধান মিলে এবং এখানে বিশেষ করে রাখালদাগ বন্দ্যোপাধ্যায় নামে একজন ছিলেন, তো তিনি বাঙালি ছিলেন। রাখালদাগ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে মহেঞ্জোদারো এর আবিষ্কার করেছিলেন। ওকে, তাহলে আমাদের আবিষ্কার সম্পর্কে যে তথ্যগুলো জানার ছিল সেটা কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে বলে দিলাম। ওকে, এবার আসুন এর মানে যে কোন কোন পেশার বা শ্রেণীর মানুষ এখানে বসবাস করতো, যে পেশার মানুষ এখানে বসবাস করতো বা যে শ্রেণীর মানুষ এখানে বসবাস করতো তার মধ্যে দেখুন যে বিভিন্ন পেশার মানুষ বাস করতো। বিভিন্ন পেশার মানুষ এর মধ্যে কি ছিল? এক নম্বরে ছিল শিক্ষিত শ্রেণী ছিল। দুই নম্বরে ছিল হচ্ছে ব্যবসায়ী যোদ্ধা শ্রেণী ছিল। এই শ্রেণী বানানটা আপনারা মধ্যাহ্নে রশ্মি দিয়ে দেবেন, হ্যাঁ, দীর্ঘ দেওয়ার দরকার নেই, ঋষি দেবেন। তারপর হচ্ছে শিক্ষিত শ্রেণী, যোদ্ধা শ্রেণী। 3 নম্বর হচ্ছে ব্যবসায়ী ও কারিগর শ্রেণী। 4 নম্বর হলো শ্রমজীবী শ্রেণী। তাহলে বিভিন্ন পেশার মানুষ কিন্তু সেখানে বসবাস করত এবং শিক্ষিত শ্রেণী, যোদ্ধা শ্রেণী, ব্যবসায়ী ও কারিগর শ্রেণী আর হচ্ছে শ্রমজীবী শ্রেণী, এই 4 শ্রেণীর মানুষ সেখানে বসবাস করত। যদি সিন্ধু সভ্যতার পেশাজীবী মানুষের কথা বলা হয় তাহলে এই 4 শ্রেণীর মানুষের কথা সাধারণত মাথায় রাখতে হবে। যারা দ্বিতীয় ব্যাচে রয়েছেন এবং যারা প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তাদের কিন্তু ক্লাস হয়ে গেছে, এবং যারা দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী রয়েছেন
এই দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা অবশ্যই কিন্তু আপনাদের 2 থেকে 3টি ক্লাস হয়ে গেছে তত্ত্বীয়, যেরকম ভাস্কর্য ক্লাস হয়েছে, চারুকলার বা শিল্পকলার শ্রেণীবিন্যাস সম্পর্কে ক্লাস হলো। আজকে প্রাচীন শিল্পকলা থেকে প্রশ্ন করছি, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সভ্যতা নিয়ে আলোচনা করছি, সেটা সিন্ধু সভ্যতা, যেটা 18তম নিবন্ধনে রিপিট হয়েছে। ওকে, তাহলে বিভিন্ন পেশার মানুষ থেকে আমরা কী করলাম, 4 শ্রেণীর মানুষ আমরা কিন্তু সাধারণত এই সিন্ধু সভ্যতায় দেখতে পাই। ওকে, তবে এখানে সকল শ্রেণীর, যেরকম শিক্ষিত শ্রেণীর কাজ কী ছিল এটা আপনার জানতে হবে না, তারপরে যোদ্ধা শ্রেণীর কাজ কী ছিল এটাও আপনাকে জানতে হবে না, তারপরে শ্রমজীবীর কাজ কী ছিল সেটাও আপনাকে জানতে হবে না। কি জানতে হবে? আপনাকে জানতে হবে কারিগর শ্রেণীর কী কাজ ছিল। যেহেতু আপনি চারুকলার, সুতরাং আমরা কিন্তু দেখি ক্লাস 6 থেকে শুরু করে আমরা আগের বইগুলোতে পড়ে এসেছি বিভিন্ন সভ্যতা সম্পর্কে, ইতিহাস বইগুলোতে। তো ব্যাপার হলো যে এখানে যে জিনিসটা আপনার জানতে হবে সেটা হচ্ছে চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য। আর এখানে কৃতিত্ব বেশি কার? নিশ্চয় বুঝতে পারছেন, কারিগরের। ওকে, তাহলে আমরা এবার লিখন পদ্ধতির ক্ষেত্রে আসি। যদি লিখন পদ্ধতি, অনেকে বলেন স্যার আপনি দ্রুত লেখেন। হ্যাঁ, দ্রুত লিখি, কারণ আমি তো মুখে বলি, সেই বলাটা মনে রাখবেন তাহলে হবে। ওকে, সেই জন্য দ্রুত লিখি, লেখা বুঝতে অসুবিধা হলে বলাটা বুঝতে অসুবিধা হবে না। ওকে, লিখন পদ্ধতি কেমন ছিল দেখুন। এই সময় যারা সিন্ধু সভ্যতার মানুষ ছিলেন বা নাগরিক ছিলেন, তারা কিন্তু সাধারণত 2টি সভ্যতার লিখন পদ্ধতি ফলো করতেন। যেমন মিশরীয় সভ্যতার হায়ারোগ্লিফিক লিপি, আরেকটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার কিউনিফর্ম লিপি। নিশ্চয়ই আপনারা শুনেছেন। তাহলে একটু লিখি, যদি আমরা মিশরীয় সভ্যতার হায়ারোগ্লিফিক লিপি, এবং 2 নম্বর হচ্ছে মেসোপটেমীয় সভ্যতার কি লিপি? মেসোপটেমীয় সভ্যতার হচ্ছে কিউনিফর্ম লিপি। অনেকে বলে স্যার আপনার কি সব মুখস্থ? না, মুখস্থ বলতে কি জানেন, এগুলো পড়াতে বলতে অলরেডি মুখস্থ বা স্মৃতিপটে রয়ে গেছে, এরকম। এগুলো আপনারাও পারবেন, অস্বাভাবিক কিছু না। তাহলে লিখন পদ্ধতি মিশরীয় সভ্যতার হায়ারোগ্লিফিক, তারপর হচ্ছে মেসোপটেমীয় সভ্যতার কিউনিফর্ম লিপি। এই যে, তাহলে এই দুটো লিপি কিন্তু সাধারণত সিন্ধু সভ্যতার যারা নাগরিক ছিলেন তারা ফলো করতেন। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের লিখন পদ্ধতি। এরপরে যদি আমরা আসি লিখন পদ্ধতির পর, যদি আমরা এখানে আসি, যদি তাদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল বা তাদের রাষ্ট্র পরিচালনার যে ব্যাপার কেমন ছিল যদি আসি, দেখুন তাদের রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে তারা কিন্তু সরকারি যে রাষ্ট্র পরিচালনার জন্য সরকারি যে ব্যবস্থা, যে সরকারের যে গঠনমূলক ব্যবস্থা, সেই ব্যবস্থা অনুসরণ করতেন। 1 নম্বর হচ্ছে রাষ্ট্র পরিচালনাতে তারা সরকারি নীতি অনুসরণ করতেন। 2 নম্বর হচ্ছে তারা সাধারণত শিব পূজা করত। তারা শিব পূজা করতেন। 3 নম্বর হলো তারা কি করতেন? তারা হলো বৃক্ষ, এটা হচ্ছে বৃক্ষ, পশু, তারপরে পাখি ইত্যাদির পূজা করতেন। খেয়াল করুন, তাহলে কি হলো? রাষ্ট্র পরিচালনায় সরকারি নীতি অনুসরণ করতেন এবং শিব পূজা করতেন, বৃক্ষ, পশু, পাখি পূজা করতেন। তাদের যে রাষ্ট্র ব্যবস্থা ছিল তার মধ্যে কিন্তু এই বিষয়, তারা এই বিষয়গুলোকে মাথায় রেখে সামনের দিকে অগ্রসর হতেন। চলুন এবার অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। অনেক আলোচনা, মানে সিন্ধু সভ্যতা মানে হলো অনেক আলোচনা। অন্যান্য সভ্যতা থেকে আপনি কম জানলেও কিন্তু এই সভ্যতা থেকে কম জানলে হবে না। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক। এরপরে কি হলো,
এরপর যদি আমরা যাই তাহলে আমরা যাব হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক অবস্থা, ঠিক আছে। অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে তারা কিন্তু কৃষি প্রধান বা কৃষি পেশাকে প্রধান হিসেবে নিতেন। কৃষি প্রধান অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? কৃষি প্রধান ছিল। 2 নম্বর হলো, 1 নম্বর হচ্ছে কৃষি প্রধান ছিল, 2 নম্বর হলো তারা হলো ইট ব্যবহার করতো, কাঁচা ইট, মানে কাদার তৈরি, কাদা বা মাটির তৈরি ইট ব্যবহার করতেন। এখানে যে জিনিসটা ছিল, 1 নম্বর হচ্ছে কাঁচা ইট, 2 নম্বর হচ্ছে পাকা ইট, সরি এখানে কাদা হবে, ওকে। কাদা বা মাটির তৈরি ইট ব্যবহার করতেন, তার মধ্যে কাঁচা ইট এবং পাকা ইট ব্যবহার করতেন। এরপরে যদি 3 নম্বরের ক্ষেত্রে আসি, 3 নম্বরটা দেখবেন যে 3 নম্বরে সাধারণত তারা ব্রোঞ্জ বা তামা ব্যবহার করে হাতিয়ার তৈরি করতেন। ঠিক আছে, ব্রোঞ্জ বা তামা ব্যবহার করে তারা হাতিয়ার তৈরি করতেন। তারপরে দেখা যায় যে তারা কিন্তু সাধারণত দাঁড়িপাল্লা অর্থাৎ ওজন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। ওজন, আচ্ছা এটা এখানে এর মধ্যে না, এটা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে দেয়া যায়। ওজন পদ্ধতি আবিষ্কার করেছিলেন, তারা ওজন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, ওজন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তাহলে কি হলো? কৃষি প্রধান ছিল, তারা কাঁচা বা কাদা বা মাটির তৈরি ইট ব্যবহার করতো, বিভিন্ন স্থাপনা বা ভবন তৈরি করত। তারপরে হচ্ছে ব্রোঞ্জ বা তামা হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন, ওজন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এরপরে আরও আছে, আচ্ছা 4 নম্বর হলো তারা ধান, গম, তারপর হচ্ছে পাট ইত্যাদি চাষাবাদ করতেন। 5 নম্বর হলো এগুলোই মোটামুটি ধান, গম, পাট ইত্যাদি চাষাবাদ করতেন। এগুলোই মোটামুটি, আরও ছিল আমার ঠিক মনে পড়ছে না। এটা যখন আপনাদের শিট দেবো তখন আপনারা শিট থেকে এখান থেকে পড়ে নিন। আচ্ছা, এরপরে আমরা নগর ব্যবস্থায় যে মধ্যে যাব, নগর পরিকল্পনার মধ্যে যাব। তো নগর পরিকল্পনার মধ্যে যে জিনিসগুলো ছিল সেটা হলো নগর পরিকল্পনা। নগর পরিকল্পনার মধ্যে ছিল 1 নাম্বার, দেখুন নগর পরিকল্পনার ক্ষেত্রে যে 2টি কেন্দ্রের কথা মনে আসে সেটা হলো কি, 2টি গুরুত্বপূর্ণ কেন্দ্র, নগর পরিকল্পনায় 2টি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো হরপ্পা ও মহেঞ্জোদারো। ঠিক আছে, 2 নম্বর। তো নগরপুর 2টি গুরুত্বপূর্ণ ছিল, মহেঞ্জোদারো এবং হরপ্পা। এবং এই যে মহেঞ্জোদারো এবং হরপ্পা, এদের নগর পরিকল্পনা একই ছিল। তাহলে কি, নগর পরিকল্পনা একই ছিল। ঠিক আছে, এদের নগর পরিকল্পনা ছিল, একই রকম নগর পরিকল্পনা ছিল।
ওকে, তাহলে খুব বেশি পার্থক্য দেখা যায় না। তবে আমরা যদি হরপ্পা সম্পর্কে জানতে চাওয়া হয় বা মহেঞ্জোদারো সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন আমরা কীভাবে এটা উপস্থাপন করতে পারি চলুন দেখে নেই। তাহলে নগর পরিকল্পনার প্রাথমিক 2টি বাক্য আমি লিখে দিলাম। এবার হচ্ছে হরপ্পার ক্ষেত্রে আসি। হরপ্পা যদি এরকম বলা হয়, তাহলে এই হরপ্পা কিন্তু সাধারণত ইরাবতী নদী থেকে 6 মাইল মেবি, হ্যাঁ 4 থেকে 4 মাইল কি 6 মাইল এরকম হবে। তো ধরে নিলাম 4 মাইল, 6 মাইল দেবো, 6 মাইল। তাহলে ইরাবতী নদী থেকে 4 মাইল, না 6 মাইল হবে হয়তো। আর 400 হচ্ছে 400 মাইল দূরে হচ্ছে ওই যে মহেঞ্জোদারো সিন্ধু নদ থেকে। তাহলে ইরাবতী নদী থেকে প্রায় 6 মাইল দূরে এটির অবস্থান। ঠিক আছে, 2 নম্বরটা কি হলো? 2 নম্বরটা হলো এখানে যে নগর পরিকল্পনা, এগুলো সবই হচ্ছে পাকা বা কাঁচা ইট দিয়ে। নগর পরিকল্পনাতে কাঁচা ও পাকা ইট ব্যবহার লক্ষ্য করা যায়। মানে হাত ঘেমে যাচ্ছে, তো আমি এটা ধরে রাখতে পারছি না, এই জন্য একটু লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে। 3 নাম্বার, তাহলে কি হলো? 3 নম্বরে কি হচ্ছে? এখানে কিন্তু প্রশস্ত রাস্তা দেখা গিয়েছিল, ইটের তৈরি রাস্তা। আচ্ছা, ইটের তৈরি রাস্তা ছিল। এরপরে 4 নম্বর ছিল হচ্ছে, দেখুন ইটের তৈরি রাস্তা ছিল এবং এখানে কিন্তু এর যে নগর পরিকল্পনা ছিল, নগর পরিকল্পনায় কিন্তু পানি পরিবহন ব্যবস্থা, অর্থাৎ যেরকম হচ্ছে কূপ ছিল, তারপরে হচ্ছে স্নানাগার ছিল, এগুলো কিন্তু ওর মধ্যে ছিল। তো আমরা হচ্ছে সাধারণত পানির সুব্যবস্থা ছিল, এটা লিখে দিতে পারি। ঠিক আছে, সবাই কিন্তু আমার কথাগুলো শুনবেন এবং এই বিষয়গুলো সবগুলো নোট করবেন। ঠিক আছে, ওকে। এরপর আসি মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে সাধারণত এক নম্বর কি? মহেঞ্জোদারো সাধারণত সিন্ধু নদ থেকে 400 মাইল দূরে ছিল। সিন্ধু নদ থেকে 400 মাইল দূরে ছিল। 2 নম্বর হচ্ছে এখানে সাধারণত 35,000 মানুষ বসবাস করত। কত? 35,000 মানুষ বসবাস করত। 3 নম্বর কী ছিল? এখানে হরপ্পা এবং হরপ্পার মতো এখানেও কিন্তু সাধারণত রাস্তা, পরিবহন ব্যবস্থা, ল্যাম্প পোস্ট বা অন্যান্য বিষয়গুলো সাধারণত নগর পরিকল্পনার ক্ষেত্রে যেগুলো থাকা দরকার সেগুলোও কিন্তু এখানে সাধারণত ছিল। এবং এটা মৃতের পাহাড় বলা হতো। হ্যাঁ, এই যে মহেঞ্জোদারোকে মৃতের পাহাড় বলা হয়। মৃতের পাহাড় বলা হয়। ওকে, তাহলে মোটামুটিভাবে মহেঞ্জোদারো সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা ক্লিয়ার হয়ে গেল। এবার চলুন নগর পরিকল্পনা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। 3 স্টার দিয়ে রাখেন যে নগর পরিকল্পনাটা কিন্তু সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনা ছিল, এটা কিন্তু সাধারণত কী ছিল? এটা কিন্তু সাধারণত এতটাই সুপরিকল্পিত এবং পরিকল্পনা মাফিক ছিল যে এখানে সাধারণত
আমাদের বর্তমান যে টাউনগুলোতে বা সিটিগুলোতে যে সকল ব্যবস্থাগুলো গ্রহণ করে সুন্দর পরিকল্পনা করে, হ্যাঁ, রাস্তাঘাট বা স্নানাগার বলেন বা পানির ব্যবস্থা বলেন, সে সময় কিন্তু এই পরিকল্পনাগুলো ছিল সিন্ধু সভ্যতায়। চলুন দেখে নেওয়া যাক নগর পরিকল্পনা। নগর পরিকল্পনা, নগর পরিকল্পনা, ঠিক আছে। আচ্ছা, কারেন্টটা এই মুহূর্তে চলে গেছে আর কি, এই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তাহলে নগর পরিকল্পনার মধ্যে কী ছিল? নগর পরিকল্পনাটার মধ্যে ছিল, যেমন ধরুন এক নম্বর যদি আমরা আসি, দেখা যাচ্ছে নিশ্চয়ই, হয়তো একটু অসুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, দেখে নেন নগর পরিকল্পনার মধ্যে কী কী ছিল। নগর পরিকল্পনার মধ্যে যে বিষয়গুলো ছিল তার মধ্যে হলো যেরকম ছিল হচ্ছে রাস্তা ছিল। এটা 3 প্রকার রাস্তা ছিল। বড় রাস্তা, বড় রাস্তা 2 নাম্বার, মাঝারি রাস্তা 3 নাম্বার, বড় রাস্তা, মাঝারি রাস্তা, তারপরে ছোট রাস্তা। তাহলে দেখুন, এই যে বড় রাস্তা ছিল, মাঝারি রাস্তা, ছোট রাস্তা ছিল, এই বড় রাস্তা ছিল হচ্ছে কত? 35 ফুট চওড়া বা প্রশস্ত, 35 ফুট প্রশস্ত, এবং এটা ছিল কত? 10 ফুট। এটা ছিল কত? 5 ফুট। তাহলে কি বড় রাস্তা ছিল কি? বড় রাস্তা ছিল হচ্ছে কত? বড় রাস্তা ছিল হচ্ছে 35 ফুট, মাঝারি রাস্তা ছিল 10 ফুট এবং ছোট রাস্তা ছিল 5 ফুট। তাহলে এই ব্যাপারটা হলো যে এখানে যে 3টি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিন্ধু এবং হরপ্পা সভ্যতায় বিশেষ করে সাধারণত লক্ষ্য করা যায়। এবার আসুন, রাস্তা গেল, এরপরে কি ছিল? এরপরে হলো পানি পরিবহন। পানি পরিবহন ব্যবস্থা কেমন ছিল? এখানে ছিল কিন্তু পানি পরিবহন ব্যবস্থার জন্য এখানে কিন্তু সাধারণত উঠানে, বাড়ির উঠানে সাধারণত কি ছিল? কূপ ছিল। বাড়ির উঠানে কূপ ছিল। 2 নাম্বার হচ্ছে রাস্তার পাশে কূপ খনন করা হয়েছিল। রাস্তার পাশে কূপ খনন করা হয়েছিল। তাহলে বাড়ির উঠানে কূপ ছিল, রাস্তার পাশে কূপ খনন করা হয়েছিল। তো ব্যাপারটা হলো এখানে তাহলে বাড়ির উঠানে এবং রাস্তায় কিন্তু সাধারণত যে কূপ দেখা যেত, এই কূপগুলো থেকে কিন্তু সাধারণত ওই নগরীর মানুষরা সাধারণত আমাদের পানি নিত। ওকে, এরপরে পানি প্রবাহিত হওয়ার জন্য বা সেখানে কিন্তু ড্রেন ব্যবস্থা ছিল, বিশেষভাবে ড্রেনের বিশেষ ব্যবস্থা ছিল। তারপরে হচ্ছে দেখুন, ধরুন যে 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার কি? 3 নাম্বার হলো সাধারণত ওখানে ছিল হচ্ছে সড়ক বাতি বা ল্যাম্পপোস্ট। সড়ক বাতি বা ল্যাম্পপোস্ট, সড়ক বাতি ল্যাম্পপোস্ট ছিল। এই সড়কবাতি বা ল্যাম্পপোস্ট কিন্তু বর্তমান যেমন ঢাকা শহরে আমরা দেখতে পাই বা টাউনগুলোতে আমরা দেখতে পাই, রাস্তার সাইড দিয়ে নির্দিষ্ট একটি স্পেসের মধ্যে সাধারণত একটি করে ল্যাম্পপোস্ট রাস্তার ধারে দিয়ে দেওয়া হয়, ঠিক তেমনি সেই সময় তেমনই ছিল। এরপরে কি ছিল? 4 নাম্বার স্নানাগার। নগরী মানুষদের স্নান করার জন্য আলাদা কিন্তু পুকুর নির্মাণ করা বা জলাশয় নির্মাণ করা হয়েছিল, যেখানে সাধারণত সবাই কী করত? স্নান করতে। এবং যারা ধর্নাঢ্য ব্যক্তি ছিলেন তারা কিন্তু বাড়ির মধ্যেই ছোটো আকারের কৃত্রিম পুকুর তৈরি করে সেখানে কিন্তু সাধারণত কী করত? স্নান করার ব্যবস্থা করত। এই যে তাহলে আমরা কি করলাম? আমরা ল্যাম্পপোস্ট দেখলাম, তারপরে হচ্ছে সাধারণত সড়ক বাতি দেখলাম, পানি পরিবহন ব্যবস্থা দেখলাম বা স্নানাগার দেখলাম, তারপর নগর প্রতিরক্ষা। নগর
রাষ্ট্রীয়ভাবে নগর পরিকল্পনার জন্য বা নগর প্রতিরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সে সময়। তাহলে এগুলোই ছিল সাধারণত নগর পরিকল্পনার ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ বা বিশেষ বিষয়বস্তু। তো দেখুন এখানে আমাদের কিন্তু কারেন্টটা চলে গেছে, এবং কারেন্টটা চলে যাওয়ার কারণে কিন্তু আমি ক্লাস নিতে পারছি না, মানে অন্ধকার হয়ে গেছে চারিদিক। হ্যাঁ, এখন এই জন্য মনে হচ্ছে বৃষ্টি হবে এমন একটা জায়গা তৈরি হয়ে গেছে। আমরা কাজ করি, আমরা তাহলে সিন্ধু সভ্যতার চিত্রকলা ভাস্কর্য স্থাপত্য পরের দিন শেখাই। হ্যাঁ, এখানে আমি একটু ছোট্ট করে বলে রাখি, আর বেশি আলোচনা নেই এখানে, শুধুমাত্র আছে এবার সিন্ধু সভ্যতা শিল্পকলা নিয়ে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আসবে, ক্লাস এ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মানে এখানে যেটা করব আগামী দিন আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে সিন্ধু সভ্যতায় কিন্তু মানে শিল্পকলা বললে তিনটা বিষয় আসবে। এক নম্বর স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রকলা, এই তিনটা বিষয় আসবে। এই তিনটা বিষয়ের মধ্যে কিন্তু আপনার সিন্ধু সভ্যতায় যে জিনিসগুলো দেখতে পাই আমরা, সেটা হলো ভাস্কর্যের বেশি প্রভাব লক্ষ্য করা যায়, ভাস্কর্যের বেশি, স্থাপত্য খুব একটা দেখা যায় না, চিত্রকলাও খুব কম। চিত্রকলা সাধারণত শিলমোহর এবং ওই যে মৃৎপাত্রের গায়ে বিভিন্ন পশু পাখি ইত্যাদির বা মানুষের মূর্তি বা মানুষের মুখটাকে কিন্তু শিলমোহরে ফুটে তোলা হতো, বা হলো ওই যে মৃৎপাত্রের গায়ে কিন্তু আলাদা একটা সারফেসে একটা রং করে তার গায়ে কিন্তু সাধারণত পশু পাখি, তারপরে বিভিন্ন বৃক্ষ, এগুলোর মোটিভগুলো, জাস্ট মোটিভগুলো, পাখির মোটিভগুলো ওখানে ফুটিয়ে তোলা হতো। আর যেরকম ভাস্কর্যের ক্ষেত্রে যদি বলি, যেরকম সাধারণত আবক্ষ মূর্তি, পশু মূর্তি, নিত্যরত নারীর মূর্তি, তারপর হচ্ছে মাতৃকা মূর্তি, এগুলো সাধারণত এই মূর্তি তৈরি করা হতো। সেই মূর্তিগুলো সাধারণত কিন্তু স্থাপত্যের সামনে, যে মূল ফটকের সামনে স্থাপন করা হতো বা স্থাপত্যের মধ্যে উপস্থাপন করা হতো এমন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সেটা নিয়ে আমরা আগামী দিন আলোচনা করবো, একটু ছোট্ট করে ছোট্ট প্রশ্ন আলোচনা করবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন এবং ক্লাসটা নোট করবেন। আশা করি এখানে যদি প্রশ্ন হয় তাহলে আপনিও পারবেন। ঠিক আছে, ওকে।